ইস, কি মাল যাচ্ছে গো! কি ফিগার দেখেছিস? মন চাচ্ছে এক্ষুনি যাই। কথাগুলো শুনে মুখটা আমার একেবারে আলুর মতো হা হয়ে গেল। কি ভাবছেন, কথাগুলো কোনো ছেলে একটি মেয়েকে বলেছে? কিন্তু না, একদল মেয়ে একটি ছেলেকে বলল। আল্লাহ গো, কোন জগতে আইলাম আমি! এখানে মেয়েরা ছেলেদের টিস করে। না জানি আমার মতো ভদ্র ছেলেটার কি হবে। ও হ্যাঁ, আমি একজন ভদ্র ছেলে। আমার মতো ভদ্র সাতক্ষীরায় এক পিসও নাই। নাম আমার সোহেল হাসান খান। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। কলেজে প্রথম দিন এসেই ছেলে জাতির অমন অসহায়ত্ব লক্ষ্য করলাম এই কলেজে। তাড়াতাড়ি কেটে পড়ি, নয়তো আবার আমাকে না ধরে টিচ করা শুরু করে। যাক আব্বা, বেঁচে গেলাম। একজনের কাছ থেকে ক্লাসের অবস্থান জেনে নিয়ে ক্লাসে গেলাম। কি শান্তি! এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যে মনে হচ্ছে আমি কলেজে না, আবার প্রাইমারিতে ভর্তি হয়েছি। মাঝের একটা বেঞ্চে গিয়ে বসলাম, কিন্তু হঠাৎ করে সকল কলরব থেমে গেল। একেবারে পিনপতন নীরবতা নেমে আসলো পুরো ক্লাসের ভিতরে। এমন নীরবতা আসে একমাত্র বড় ঝড় আসার পূর্বে। মনে হয় কেউ একজন আসছে। ক্লাসে প্রবেশ করা গেটের দিকে তাকিয়ে দেখি সেই মেয়েগুলো যারা টিচ করছিল। এইবার বুঝছি কেন ক্লাসের নীরবতা নেমে আসছিল। আমি ওদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। সকলের পরিধান করা জিন্স আর শার্ট, জিন্স আবার ছেঁড়া। ওদের মধ্যে একটা মেয়েকে দেখলাম, বেশ সুন্দরী, বেশ না অনেকখানি সুন্দরী, ক্রাশ খাওয়ার মতো। আমি আবার এসব কুখাদ্য খাই না। অবশেষে স্যার ক্লাসে আসলেন, পরিচয় পর্ব শুরু হলো। যেই মেয়েটার কাছে আসলো তখনই স্যার। তুমি বসো মামনি, তোমার পরিচয় তো আমরা সকলে জানি। তাও আবার বলি, আমি এই এলাকার ওসির মেয়ে। আমার সাথে কেউ বেশি লাগতে আসবি না, তাহলে 12টার খবর বানিয়ে ছাড়ব। যেটা বুঝলাম, মেয়েটা খুব অহংকারী এবং দরজাল, বদমেজাজি। ওই মেয়েটার নাম হলো তাসমিন নাহার। এইরকম একটা মেয়ের নাম এতটা সুইট হবে সেটা আমার ভাবনায় আসে না। মেয়েটার নাম জেসমিন নাসরিন অথবা ময়ূরী। অবশেষে আমার পরিচয় পর্বের পালা স্যার বললেন। কি হলো মিস্টার খ্যাত, কোথায় হারিয়ে গিয়েলে স্যার? জি, আমাকে বলছেন? আসলে আমি এমন পোশাক পরেছি যে আমাকে একেবারে খ্যাতের মতো লাগছে। ক্লাসের কেউ জানে না আমি কে এবং আমার বাবাকে। আমি সাধারণ হয়ে চলতে পছন্দ করি, তাই এমন পোশাক। আমি কে আর আমার বাবাকে সেটা সকলে পরে জানতে পারবেন। বাস্তবে আসি। তোমার বাবা কি করে? জি স্যার, মুদি দোকানদার। মিথ্যে বললাম, কারণ আমার বাবা পরিচয় জানলে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবেন। আমি এমন কৃত্রিম ভালোবাসা চাই না। কথাটা বলার সাথে সাথে প্রায় সকলে আমার দিকে অমন চোখে তাকালো যেন আমি কোনো এলিয়েন। যারা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়নি তারা মনে হয় আমার বলতে আমার কথিত বাবার সমপর্যায়ের পরিবার থেকে আগত। প্রথম ক্লাস শেষ হওয়ার পর আমি কিছু ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। অন্য কেউ আমার দিকে ফিরেও তাকালো না। আমি জানতাম এমনটাই হবে। এইভাবে কলেজের প্রথম দিনটা শেষ হলো। আমি বাড়ি যাওয়ার জন্য গেট পার হব, সেই সময় তাসমিন আমাকে ডাকলো। এই খ্যাত, এদিকে শোন। শোন, তোর এই খ্যাত মার্কার চেহারা যেন আমি আর না দেখি। ঠিক আছে। আমি যেই চলে আসার জন্য পা বাড়ালাম, সেই সময় ওদের মধ্যে একজন আমাকে পা দিয়ে বাঁধিয়ে মাটিতে ফেলে দিল। আমাকে পড়তে দেখে সকলে হেসে দিল। আমি কিছু না বলে চলে আসলাম। ও হ্যাঁ, আমরা দুই ভাই। আমার বড় ভাই বিবাহিত, সে এমপি, কিন্তু আমি কাউকে বলি না। বাড়ি আসার পর ভাবি বলল। কি ব্যাপার দেবর সাহেব? কলেজে প্রথম দিন কেমন কাটলো? ভালো কেটেছে জানেন ভাবি। কিন্তু এ কি, তোমার হাত কাটলো কিভাবে? কই? আরে ওই তো, তোমার কনিতে কেটে গেছে। আরে সামান্য একটু ছিলে গেছে। এটা সামান্য, তাই না? এই কথা বলে ভাবি কাঁদতে শুরু করলো। আসলে ভাবির কোনো ছোট ভাই নেই, তাই আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আমিও কম বাসি না, তবে ভাবির থেকে মনে হয় কম। আমার কিছু হলে ভাবি সহ্য করতে পারে না। ভাবির কান্না শুনে বাড়িতে অস্থির সকলে ছুটে এলো।
মা ভাবির কাছে জিজ্ঞাসা করলো। কি হয়েছে মা, কাঁদছো কেন? দেখুন না মা, ওর কতখানি কেটে গেছে। কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে দেখুন। ভাবি আমার কনুতে ইশারা করে দেখিয়ে দিল। একটু ছিলে গেছে শুধুমাত্র, আর তুমি তার কারণে কাঁদছো? অগত্যা মা ফার্স্ট এড বক্সটা আনলো। অ্যান্টিসেপটিক দেওয়ার পর আবার একটু জ্বালা করছিল অবশ্যই, কিন্তু ভাবি যেভাবে পরম মমতায় আমাকে ব্যান্ডেজ করে দিল তাতে করে আমার একটুও ব্যথা লাগেনি। আমি আলতো করে ভাবির চোখের পানি মুছে দিলাম। দুপুরে ভাবি আমাকে নিজ হাতে করে খাইয়ে দিল। দুপুরে খাওয়ার পর ঘুমানো আমার একটা অভ্যাস। আমি ভাবির কোলে ঘুমাতে গেলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম স্বপ্নের দেশে। রং বেরঙের সব স্বপ্ন আমার ছোট্ট হৃদয়ে জায়গা করে নিচ্ছিল। মনে হয় এ ঘুম কোনো সাধারণ ঘুম নয়। কালের গভীরে তলিয়ে যাচ্ছে আমি ঘুমের আবেগে। বিকেলে ভাবি আমাকে ডেকে তুললো। ফ্রেশ হয়ে আসার পর ভাবি আমাকে কিছু মেডিসিন দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাবির কথা ভেবে খেয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম। আমার পরিচয়ের কথা আমার কিছুই কাছের বন্ধু ছাড়া আর কেউ জানে না। আমি বলিও না। আমার সাধারণ পোশাক, তেল চুকচুকে মাথা দেখে কেউ ভাবতেও পারবে না আমি কে এবং আমার পরিবারকে। যাই হোক, সন্ধ্যায় বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। কিছু সময় পড়লাম, তারপর খেয়ে টিভি দেখে আবারও ঘুমের দেশে তলিয়ে গেলাম। যথারীতি ভাবির ডাকে সকালে আমার স্বপ্নের ঘুমটা ভাঙলো। ব্রেকফাস্ট করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সেই সাধারণ পোশাক পরে কলেজে ঢুকতেই তাসমিন এবং তার বান্ধবীরা আমাকে নিয়ে মজা করা শুরু করে দিল। তাসমিন বলল, আরে দেখ, আমাদের হিরো আইসে রে। হ্যাঁ, আমাদের কলেজের নাম্বার 1 হিরো। যাকে বলে হিরো আলম। আমি ওদের কথায় কান্না দিয়ে চলে আসলাম। এভাবে আমার কলেজের দিনগুলো চলতে থাকলো। তাসমিনদের টর্চার কমেনি, বরং আরও বেড়েছে। আমি ওদের কথাই কিছু মনে করি না। আমি জানতাম আমাকে এইসব সহ্য করতে হবে। একদিন কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে হুমায়ুন আহমেদের তিথির নীল তোয়ালে পড়ছিলাম। সেই সময় আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালো। আমি উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ যেখানে কোনো ছেলে আমার সাথে ঠিকমতো কথাও বলে না, আমাকে দেখলে এড়িয়ে চলে, সেখানে একটা মেয়ে কিনা ভাবতেই কেমন লাগে। অতঃপর আগত রমণী বলল, আমি কি বসতে পারি? জি বসুন। আমার নাম মোহনা, তোমার নাম তো সোহেল। কেমন মেয়ে রে বাবা, একেবারে তুমি তো চলে গেল। জি। আচ্ছা, তোমাকে সবাই অপমান করে কিন্তু তুমি কিছু বলো না কেন? কি বলবো, আমি একটা গরিব ছেলে। আমি ওদের মতো ধনী পরিবারের সন্তান না। তাই কি হয়েছে? অ্যাটলিস্ট প্রতিবাদ তো করতে পারো। আমার প্রতিবাদ করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই। ওরা তো বাজে ছেলে মেয়ে। ওদের কাজ তো গরিবদের নিয়ে হাসি ঠাট্টা করা, গরিবদেরকে মানুষ বলে মনে না করা। আর এটা সকল ধনী লোকদের স্বভাব। সবাই কিন্তু এক না, খারাপের ভিতরে অনেক ভালো লোক থাকে কিন্তু। হ্যাঁ, সেটা ঠিক। একটা কথা, কিন্তু আপনি আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি কি তোমার সিনিয়র? না। তাহলে আমাকে সেই থেকে আপনি আপনি করে বলছো কেন? আমার মতো একটা গরিব এবং খ্যাত ছেলে আর কী বা বলতে পারে? দেখো, নিজেকে কখনো ছোট ভাববে না, সবাই তো মানুষ নাকি। হুম। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আজ থেকে তুমি করে বলবে, একবারও যেন আপনি বলতে শুনি না। এই বলে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আমি কি করব তাই ভাবছি, দোটানার মধ্যে আছি। মেয়েটা তো ভালো, তাহলে ফ্রেন্ডশিপ করাই যায়, কি বলেন? আরে কি হলো, কোথায় হারিয়ে গেলে? ও হ্যাঁ, কি বলছিলেন? সরি, বলছিলে। হ্যান্ডশেক করো। এই বলে নিজেই আমায় টেনে হ্যান্ডশেক করলো। কখনো এই অবস্থায় পড়িনি, তাই কিছুটা নার্ভাস ফিল করছি। চলো, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি, ক্লাসে যাই। চলো। দুজনে একসাথে ক্লাসে গেলাম। সবাই কেমন অবাকভাবে আমার দিকে আর এবং মোহনার দিকে তাকিয়ে যাচ্ছে। হয়তো ভাবছে আমরা যার কাছে পাত্তাই পাই না, সে কিনা খ্যাতের সাথে হেসে হেসে কথা বলছে। বর্ষার সময় ঘটলো আরও একটি অবাক ঘটনা। আমি যে বেঞ্চে বসলাম, মোহনা আবার সেই একই বেঞ্চে আমার পাশে বসলো। আবারও আমি সবার কাছে আবেগের পাত্র হলাম। প্রায় সবাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। যখন স্যার ক্লাসে আসলো, তখন তিনিও কিছু সময় আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি মোহনাকে বললাম,
দেখছো সবাই কেমন আমার দিকে তাকিয়ে আছে। তো কি হয়েছে? দেখো তোমার পাশে আমায় মানাচ্ছে না। আমি তোমাকে ওসব বলছি? তাহলে লোকে যেটা বলবে সেটাই কান দাও কেন? না। আচ্ছা বাবা সরি, এবার একটু হাসো। তোমাকে গোমড়া মুখে একদম ভালো লাগে না। মোহনা ফিক করে হেসে দিল। কি সেই হাসি! আহা, মন একেবারে শান্তিতে জুড়িয়ে যায়। এভাবেই চলতে লাগলো দিনগুলো। মোহনের সাথে আমার দিনগুলো কেমন যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমি কখনো ভাবিনি এইভাবে খ্যাত অবস্থায় আমার দিনগুলো এমন কাটবে। আমি ভেবেছিলাম লাঞ্ছনা বঞ্চনায় দিনগুলো কাটবে। যদিও এখনও অপমানিত হই, তবে মোহনার সাথে থাকলে কেউ অপমান ঠাট্টা করতেই সাহস পায় না। কারণ একদিন একটা ছেলে আমাকে নিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। মোহনা কি করলো জানেন? মোহনা যে সেই ছেলেকে চড় মেরেছিল, সাথে কিছু উপদেশ ফ্রিতে দিয়েছিল। আমি ভাবি আমার জন্য শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ অগ্নিমূর্তি রূপ ধারণ করলো কেন? কি জানি, আছে কোনো কারণ। এর মধ্যে আমাদের মাসিক পরীক্ষা শুরু হলো। প্রস্তুতি ভালো ছিল, বিদায় পরীক্ষাও ভালো হলো। আর সেই কাঙ্ক্ষিত দিন, মানে আজ রেজাল্ট দিবে। ক্লাসে সবাই বলাবলি করছিল কে ফার্স্ট সেকেন্ড হবে ইত্যাদি ইত্যাদি। বহু প্রতীক্ষার পর স্যার ক্লাসে আসলেন, সাথে মার্কশিট। ক্লাসে এসে স্যার বললেন, তা বলো তো পরীক্ষায় কে প্রথম স্থান অধিকার করবে? প্রায় সকলে সম্মতি সুরেই বলে উঠল, কে আবার? তাসমিন। স্যার বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো। তোমরা ভাবতেও পারবে না ক্লাস পরীক্ষায় কে প্রথম হয়েছে। ক্লাসে প্রথম হয়েছে আমাদের মিস্টার খ্যাত, অর্থাৎ সোহেল। সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে যে ছেলে কোনো দিন ঠিকমতো স্যারের কাছে পড়া দেয়নি, সেই কিনা ক্লাসের ফার্স্ট হলো। ভাববার বিষয়। এমন সময় মোহনা এলো। সে এসে বলল, কনগ্রাচুলেশন সোহেল। ধন্যবাদ তোমাকে। আমি জানতাম তুমি এইরকমই একটা রেজাল্ট করবে। কিভাবে জানতে? কারণ তুমি যেভাবে পড়ালেখা করতে সেভাবে করলে যে কেউ ভালো রেজাল্ট করতে পারবে। তাই বুঝি? হুম। ক্লাস শেষ হলো। আমি আর মোহনা কথা বলতে বলতে বাইরে বের হচ্ছি। সেই সময় তাসমিন আমাকে আর মোহনাকে উদ্দেশ্য করে বলল, আরে সবাই দেখ, নায়ক নায়িকা বের হয়েছে। একেবারে পারফেক্ট জুটি, যাকে বলে সোনাই সোহাগা। আমরা ওদের কথায় কান্না দিয়ে আমাদের বসার জায়গা চলে আসলাম। আর সেটা হলো সেই কৃষ্ণচূড়া গাছের তলায়। বসতে বসতে মোহনা জিজ্ঞেস করলো, আচ্ছা সোহেল, তুমি কিন্তু তোমার পরিচয় আমাকে বললে না। এই একটা প্রশ্ন ইদানিং খুব করে আমাকে করে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। আচ্ছা মোহনা কেন তা জানি না, কিছু টের পেলো নাকি? আমি অবশ্য এটা যথাসাধ্য এড়িয়ে চলি। চলো লাইব্রেরিতে যাই। আমি যখন এই একটা প্রশ্ন করি তখনই তুমি এড়িয়ে যাও। আজকে আমাকে বলতেই হবে তুমি কে। আচ্ছা এটা জানা কি খুব জরুরি? হুম। শোনো তাহলে, আমি যাই হই না কেন সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। এবার খুশি তো? হুম। মোহনার মুখে হাসি ফুটে উঠল। এই হাসিটা মনে হয় মনের যাবতীয় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায়। দেহের ভিতরে একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। ইদানিং মোহনা আমার প্রতি কেয়ারিং হয়ে উঠেছে। আমার উপর এমনভাবে কথা বলে যেন আমি আর মোহনা দুজন প্রেমিক প্রেমিকা। আমি বুঝতে পারছি মোহনা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আমার এইসব ভালো লাগে না। মোহনা আমাকে আকারে ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে তার ভালোবাসার কথা। আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। যেমন আছি তেমন ভালো আছি, দরকার কি নিজের জীবনে অন্য কাউকে জড়ানোর? কিন্তু আমার মন বড্ড বেশি চাচ্ছে মোহনার ভালোবাসায় জড়াতে। জানি না আর কতদিন থাকতে পারবো। কফি হাউসের সেই আড্ডাটা এখন আর নেই। খুব সকালে মোবাইলের কলার টোনে শান্তির ঘুমটা আমার থেকে অসাড় হয়ে গেল। আমি জানি এত সকালে শুধুমাত্র মোহনা ছাড়া আর কেউ কল দেয় না। কল ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে কল দিছো কেন? এত সকাল মানে এখন 8টা বাজে। তো কি হয়েছে? তুমি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবা? কেন গো? তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। বাই। আমি বুঝতে পারছি মোহনা আজকে আমাকে কি কথা বলবে। হয়তো মোহনা আমাকে আজ প্রপোজ করবে। হায় রে কপাল! আমি জানতাম মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু আমার কি কপাল। কথা বলতে বলতে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে যেয়ে দেখি আব্বু টেবিলে নাস্তা করছেন। আমিও বসে পড়লাম। আব্বু কখন আসলে?
এই তো রাত্রে আইছি। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এইভাবে আর কতদিন? বুঝতে পারলাম আব্বু আমার গেট আপের কথা বলছে। এই তো আর কিছুদিন। আমার কি টাকার অভাব আছে যে তুই এইভাবে চলাফেরা করিস? আব্বু সেটা না, আমার সাধারণভাবে চলতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলবো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। মোহনার বর্ণিত পুকুর পাড়ে যেয়ে দেখি মোহনা আজকে খুব সুন্দরভাবে সেজেছে, একেবারে পরীর মতো লাগছে। উম, তাহলে আসছো তুমি? না আসলে কি আর কোনো উপায় আছে? তোমাকে আমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? তুমি তো জানো আমি কারোর সাথে প্রেম করি না, কিন্তু একজনকে খুব ভালো লাগে। মানে আমি তাকে ভালোবাসি। কে সে সৌভাগ্যবান? সে আর কেউ না, সে হলো তুমি। এই বছরের শ্রেষ্ঠ জোকস এইটা? আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াস। এটা কি বললে তুমি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে, যেদিন তোমাকে প্রথম দেখি। আমার মতো একটা খ্যাত ছেলেকে করুণা করছো? তোমার কি মনে হয় আমি তোমাকে করুণা করছি? আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি, আমাকে বিশ্বাস করো। দেখো মোহনা, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, এর বেশি আর কিছু না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত। এবার মোহনা নিজের ব্যাগে কি যেন খুঁজছে, পেয়েছে মনে হয়। ও মা, এটা কি? এটা একটা চাকু। সাইজটা অনেক বড়, আমার দিকে এগিয়ে আসছে, সাথে হাতে চাকু নিয়ে। কিসের সাথে বেঁধে নিচে পড়ে গেল? এটা তো গাছের শিকড়। হায় রে শিকড়, শেষে তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে তো আমি পরে দেখে নিব, আগে এই গন্ডিটাকে দেখে নিই। তারপর মোহনা আমাকে টেনে তুলে একটা গাছের সাথে চেপে ধরলো, যেমন একটা সাপ তার শিকড়কে আষ্টে পিষ্টে চেপে ধরে। মোহনা আমার বুকে চুপ করে এবং বলল, ভালোবাসা দিবি কিনা বল। মোহনা আমার বুকে চাকু ধরে এবং বলল, ভালোবাসবি কিনা বল। তুমি আমাকে তুই করে বলছো কেন? দেখো, এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত আমি গরিব ঘরের ছেলে, তুমি ধনী বড় লোকের মেয়ে। তারপরও আবার তুমি সেই রকম সুন্দরী, আমি তোমার যোগ্য না। তুমি এটা বুঝতে চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসবে, এটা শেষ কথা। তুমি একটু বোঝার চেষ্টা করো মোহনা। আমি কিচ্ছু জানি না আর বুঝি না। আমাকে যদি ভালো না বাসো তাহলে কিন্তু আমি নিজেকে এই চাকু দিয়ে শেষ করে দেব। দেখেন, এটা কি রকম জ্বালা। এখন আমি কি করব? যদিও আমি মোহনাকে পছন্দ করি, কিন্তু আমার একটা অতীত আছে। মনের ভিতর থেকে একটা বাধা আসছে, আবার না বলতে পারছিও না, কারণ আমি জানি মোহনা কেমন রাগী, যখন তখন কিছু করে ফেলতে পারে। দেখি বোঝাতে পারি কি না। এই কি করছো? হাত কেটে যাবে তো। যাক কেটে, তাতে তোমার কি? তুমি তো আমাকে ভালোবাসোই না। দেখো পাগলি, এমন করে না, যখন তখন কিছু হয়ে যেতে পারে। হোক। এই বলে মোহনা নিজের হাত কাটতে চেষ্টা করছে, আর আমি বারবার হাত সরিয়ে দিচ্ছি। মোহনা এমন জেদ করছে যেন আসে সে কাটবেই কাটবে। এভাবে মোহনাকে বাধা দিতে যেয়ে অসাবধানতায় আমার চাকু আমার লেগে কিছুটা কেটে যায়। অল্প কেটেছে, কিন্তু রক্ত পড়ছে বেশ। এইবার শুরু হলো আর এক মহাকাব্য। মোহনা আমার কাটা জায়গা ধরে কান্না শুরু করলো, এমন কান্না শুরু করলো যেন আমার থেকে বেশি লাগছে ওর। একেবারে সিনেমার মতো হলো। যখন নায়কের হাত কেটে যায় তখন নায়িকা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে যেমন বেঁধে দেয়, সেরকম মোহনা ও নিজের সালোয়ারের ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। এই পাগলিকাটাকে নিয়ে কি করি আমি, একেবারে পাগল। অনেকক্ষণ পর মোহনা মুখ খুলল। খুব লেগেছে তাই না? না, একটুও লাগেনি। সত্যি বলছো তো? আচ্ছা, এমন পাগলামির কি কোনো মানে আছে তুমি বলো? আমি না তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার মন যে সায় দিচ্ছে না। কেন? আমার একটা কালো অতীত আছে, যেটা আমি ভুলতে চাচ্ছি কিন্তু পারছি না। আমাকে বলো, তুমি জানো না কষ্ট শেয়ার করলে মন হালকা হয়? তুমি বলছো? হ্যাঁ বলছি, তুমি আমাকে বলো। বলার আগে তোমাকে একটা কথা বলছি। আমি তোমাকে অনেক কিছু লুকিয়েছি আমার সম্পর্কে, আমাকে প্লিজ ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে। শোনো তাহলে, আমি তখন ক্লাস 9-এ পড়ি।
আমরা তখন চট্টগ্রামে থাকি। আমার আব্বুকে সম্প্রতি দেয়া হয়, তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নতি হন। এর মধ্যে মোহনা বাধা দিল। দাঁড়াও, তোমার বাবা মেজর? হুম। আমাকে আগে বলনি কেন তুমি? ঘটনা বলার আগেই তোমাকে বলেছিলাম না আমি তোমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছি? হুম, বলেছিলে। তাহলে এখন অভিমান করার কি আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বলতে থাকো। যেখান থেকে বলছিলাম, আব্বুর পদোন্নতি পাওয়ায় আমাদের কোনো খুশির সীমা ছিল না। আমরা একটা গেট টুগেদারের আয়োজন করি পারিবারিকভাবে। সেখানে আব্বুর সাথে যারা কাজ করতো তারা সহ আমাদের কিছু আত্মীয় এসেছিল। আমাদের পার্টিতে আমি প্রথম দেখেছিলাম নিশাদকে। 1 মিনিট, নিশাদকে? আমার কালো অতীত। ও আচ্ছা, একটা কথা বলবো? আমি কথার ভিতরে প্রশ্ন করছি বলে তুমি রাগ করছো না তো? আরে না, কোনো সমস্যা না। আচ্ছা তুমি বলো। ওকে। নিশাদ হলো আমার আব্বুর কলিগের মেয়ে। নিশাদের বাবাও একজন মেজর। নিশাদ দেখতে ছিল অপরূপ সুন্দরী। প্রথম দেখায় আমি আমার হৃদয়ের রানীহীন রাজ্যে তাকে রানী বানিয়ে ফেলি। আব্বু নিশাদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। জানতে পারি আমরা সেম ক্লাসে পড়ি, তবে আলাদা স্কুল। ওই পার্টিতে নিশাদের সাথে অনেক কথা বলি। এক ফাঁকে আমি ওর নাম্বারটাও নিয়ে নিই এবং আমারটাও ওকে দিই। নিশাদকে বলি রাতে আমি কল দিব। পার্টি শেষ হলে আমরা চলে যাই। আমি আমার ভিতরে খালি অনুভব করি, তবে কি এটাই ভালোবাসা? রাত্রে আমি নিশাদের নাম্বারে কল দিই। একবার রিং হলেই ধরে ফেলে। মনে হয় আমার কলের অপেক্ষায় ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো এখন তুমি? এই তো তোমার সাথে কথা বলছি। ও আচ্ছা, এইভাবে আমাদের কথা চলতে থাকলো রোজ। আমি আগের থেকে আরও বেশি পরিমাণে নিশাদের প্রতি দুর্বল হয়ে পড়ি। নিশাদের কথা শুনে আমি বুঝতে পারি নিশাদও আমার উপর দুর্বল। কিন্তু একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আমারও লজ্জা করতে বলতে। এইভাবে কয়েকটা মাস কেটে গেল। একদিন দেখলাম নিশাদ কেউ একজন প্রপোজ করছে। বুকের ভিতর যেন কেমন করে উঠল, কিন্তু নিশাদ তার প্রপোজ গ্রহণ করেনি। আমি নিশ্চিত নিশাদ আমাকে ভালোবাসে, কারণ সে প্রপোজ করেছে। সে দেখতে স্মার্ট এবং ধনী ঘরের ছেলে। আমিও বা কম কিসে, কিন্তু বুঝলাম এইবার লাজ লজ্জার বিসর্জন দিয়ে তাকে প্রপোজ করতে হবে। এইভাবে নানা চিন্তায় দিনগুলো কেটে গেল। আমি ভাবছি কিভাবে নিশাদকে প্রপোজ করব। ওর সামনে গেলে তো আমার কথা মুখ দিয়ে বেরই হয় না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্কুলের উদ্দেশ্যে নিশাদের সাথে দেখা করতে বের হলাম। দূর থেকেই দেখতে পেলাম আমার পরীটা আসছে। আজকে ওকে খুব সুন্দর লাগছে দেখতে। আমার কাছে আসতেই বড় রকমের একটা ক্রাশ খেলাম। মুখ বন্ধ করো, মাছি ঢুকবে। ও হ্যাঁ, কি বলছো যেন? আরে কি দেখো এমন করে? কই কিছু না তো। আমি দেখলাম তুমি আমার দিকেই তাকিয়ে আছো। আমার পরীটাকে দেখছি। কিছু বলছো? না তো। ও চলো হাঁটি। আচ্ছা চলো। তারপর আমি আর নিশাদ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা ফুচকা দোকানের সামনে আসলাম। নিশাদ বলল, চলো না ফুচকা খাই। আচ্ছা চলো। আমি ভাবলাম এই একটা সুযোগ, একটা এক্সট্রা অর্ডিনারি প্রপোজ করে নিশাদকে চমকে দিব। আমি একটা ফুচকা নিয়ে নিশাদের সামনে হাঁটু করে বসে বলতে শুরু করলাম আমার মনের জমানো কথাগুলো। ওগো ললনা, তুমি কি হবে আমার রানী? ওগো ললনা, তুমি কি হবে আমার রানীহীন রাজ্যের রানী? হবে কি আমার সকালের ঘুম ভাঙানোর অ্যালার্জ? হবে কি রাত্রের চন্দ্রবিলাসের সাথে রাতে ঘুমানোর কোলবালিশ? নিশাদ ফুচকাটা নিয়ে খেয়ে নিল এবং বলল, আমি হব, তোমার হব এবং তোমারই হব। এটা সিনেমা না, তাই কেউ কাউকে জড়িয়ে ধরেনি। এইভাবে আমাদের পথ চলা শুরু হলো। রোজ একসাথে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া ইত্যাদি ইত্যাদি। নিশাদ আমাকে খুব করে কেয়ার করতো। একেবারে পাক্কা গিন্নির মতো আমার উপর নিজের কথা খাটাতো। আমি না শুনলেও আমার উপর অভিমান করত। আমাকে অভিমান ভাঙাতে হতো। এইভাবে বাস্তবে আসলাম মোহনার প্রশ্ন শুনে। মোহনা বলল, তুমি কি নিশাদকে খুব ভালোবাসতে? খুব ভালোবাসতাম আমি। এই পর্যন্ত যা শুনলাম তাতে বুঝলাম তুমি আর নিশাদ সুখে ছিলে। ছিলাম তো। তাহলে কালো অতীত আসলো কোথা থেকে? পুরোটা না শুনলে বুঝতে পারবে না। আচ্ছা,
মানুষের জীবনে এই সুখ চিরদিন থাকে না। বছরখানিক আমার জীবনটা স্বপ্নের মতো কাটলো, কারণ হলো নিশাত। কিন্তু কিছুদিন পর থেকে আবার জীবনটা পাল্টে যেতে থাকলো। নিশাত কেমন যেন হয়ে গেল, আমার সাথে ঠিকমতো কথাও বলে না, দেখাও করে না, আমাকে এড়িয়ে যেতে লাগলো। অচেনা মানুষের মতো আমার সাথে ব্যবহার করতে লাগলো। নিশাতের এত অবহেলা আমি আর নিতে পারছিলাম না। নিশাতের সাথে 3 দিন কথা বলি নাই, ফোন করেছি ধরেও না। আবারও স্কুলের সামনে গিয়েছি, কিন্তু ওকে স্কুলে আসতে তো দেখি না। কি হয়ে গেল আমার, এটা নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। আজকে নিশাত স্কুলে গেলাম এই আশায় যে নিশাতকে আসবে। কিছুক্ষণ থাকার পর নিশাতকে দেখতে পেলাম। মনের ভিতরে একটা শান্তির পরম বয়ে গেল। নিশাতকে দেখতে আজ এতটা শুকনো লাগছে কেন? ওর কি কিছু হয়েছে? আমি দৌড়ে নিশাতের কাছে গেলাম। তোমার কি হয়েছে নিশাত, ঠিক আছে তো? আমি ঠিক আছি। তোমাকে এতদিন পর দেখলাম, তোমার মুখটা এত শুকনো কেন? বলছি তো আমার কিছু হয়নি। তোমার ফোনে কল দিলাম, ধরলেও না। এতদিন তোমার সাথে আমার দেখাও নাই, স্কুলেও আসে না। জানো এই কয়দিনে তোমার সাথে দেখা না করে এবং কথা না বলে আমি কতটা কষ্টে ছিলাম। ও, এসব ন্যাকামো বাদ দাও তো। তোমার কাছে সব ন্যাকামো মনে হচ্ছে? ন্যাকামো ছাড়া আর কি? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আগে তো এমন ছিল না। এসব বাদ দাও, পথ ছাড়ো, আমি স্কুলে যাব। আগে তো আমার সাথে কথা বলার জন্য কত ক্লাস বাদ দিয়েছো, আর এখন ক্লাস বড় হয়ে গেল, আমার পথ ছাড়ো। এমন পাল্টে গেলে তুমি। কিসের পাল্টে গেলাম আমি? ক্লাস বাদ দিয়ে তোমার সব ফালতু কথা শোনার টাইম আমার নেই কাছে। আমার কথাগুলো তোমার কাছে ফালতু মনে হয়? তো আর কি, শোনো, আমাকে আর ডিস্টার্ব করবে না। আমি কি তোমাকে সত্যি ডিস্টার্ব করি? হ্যাঁ করো, তোমার সাথে আর আমি সম্পর্ক রাখতে পারবো না। এমন কথা তুমি বললা? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিশাত। ওহ, চুপ করো তো, এসব শুনতে না আমার আর ভালো লাগছে না। প্লিজ তুমি এমন করো না আমার সাথে। হাত ছাড়ো। না, আমি ছাড়বো না। হাত ছাড়ো বলছি। আমি ছাড়বো না, তাহলে তুমি চলে যাবে। তো সাহস কি করে হলো আমার হাত ধরার? নিশাতের কথা শুনে থ মেরে গেলাম আমি। চর মারলো, সেটাই ব্যথা লাগেনি, কিন্তু যেটা বললো সেটাই লাগলো। তোর সাথে রিলেশন জড়ানো আমার একটা বড় ভুল ছিল। তোর মতো একটা খ্যাতের সাথে এতদিন ছিলাম, এটাই তোর ভাগ্য। আমাকে আর ফোন দিবি না, আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না। কথাগুলো যেন মাথায় থাকে। আমার কথা শোনো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার সাথে এমন করো না প্লিজ। বলছি না আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না। ঠিক আছে, আমার ছাড়া যদি তুমি ভালো থাকো তাহলে তুমি ভালো থাকো। একটা কথা তোমায় বলি, আমি চিরদিন ভালোবেসে যাব। ওখান থেকে চলে আসলাম, আর কথা বলতে পারলাম না। ওখানে থাকলে আমি কেঁদে দিতাম, কিন্তু পুরুষ মানুষের কান্না মানায় না। ভালো থাকুক নিশাত। আসার সময় যদি সোহেল পিছনে ফিরে একবার তাকাতো, তাহলে সে যেটা দেখতো হয়তো সেটার জন্য সে প্রস্তুত থাকতো না। কারণ সেই সময় নিশাত সেই রাস্তায় বসে কাঁদছিল। নিশাতের এত কান্না পাচ্ছিল যে সে কাঁদতে পারছিল না, শুধু বসেই ফোপাচ্ছিল। ডান হাত থেকে রাস্তায় আঘাত করছিল বারবার, কারণ সেই ডান হাত দিয়েই সোহেলের মুখে চড় মেরেছে। নিশাত নিজেকে খুব বড় অপরাধী ভাবছে, কারণ সে সোহেলকে ধোঁকা দিয়েছে। কিন্তু এই ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই ছিল না। নিশাতের এমন অনুশোচনার কারণ কি জানেন? তাহলে নিশাতের মুখেই শোনেন। আমি এটা কি করলাম? আমার কলেজাকে আমি নিজেই আঘাত করলাম, নিজেই কষ্ট দিলাম। এছাড়া আবার কী বা করতাম আমি? আমার এই ক্ষণিকের জীবনে আমি সোহেলকে ছাড়তে চাই না। বুঝছেন না তো? তাহলে বুঝিয়ে বলি। আপনাদের কয়েকদিন আগে আমি স্কুল থেকে বাড়িতে ফিরে আসি, অনেক দুর্বল লাগছিল। তারপর সব কিছু কেমন জানি ঘুরছিল, আর কিচ্ছু মনে নেই। আমার যখন হুঁশ পেরে তখন নিজেকে সাদা কাপড় বেষ্টিত জায়গায় দেখলাম। আচ্ছা, আমি কি মারা গেলাম? মৃত্যুর অমোঘ সত্য তাহলে আজ আমার জীবনে প্রতিফলিত হলো। কেউ যেন এগিয়ে আসছে। আরে, এ তো আমার আম্মু। একটু খেয়াল করে দেখলাম আমি তো হসপিটালে আছি। তার মানে আমি এখনও সুন্দর ধরনেতে অবস্থান করছি, মারা যায়নি। আম্মু এসে কান্না শুরু করে দিলাম। আমি বললাম, কাঁদছো কেন আম্মু? আমার কি কিছু হয়েছে? তাহলে তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, এখন আর কেঁদো না। তবু আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। মা মুখে কিছু না বললেও আমি ভালোভাবে বুঝতে পারছিলাম আমার বড় একটা কিছু হয়েছে। আমার চোখে ঘুম হানা দিচ্ছিল, ঘুমিয়ে গেলাম। বিকালবেলার দিকে একটু বেটার লাগছিল, তাই বাইরে বের হলাম। কেন যেন কথার আওয়াজ পাচ্ছি। ওই তো আম্মু, আম্মু আর ডাক্তার আঙ্কেল কথা বলছেন।
ডাক্তার আঙ্কেল খুবই অমায়িক মানুষ, আমায় খুব স্নেহ করেন। দেখি ওনারা কি বলেন। অত্যন্ত দুঃখপীড়িতভাবে বলছি, কোনো রাস্তা নেই। নিশাদার মাত্র কয়েক মাসের অতিথি এই জগতে। এটা আমি কি শুনছি? আমি তাহলে মারা যাব? আমার কি হয়েছে? আমি মারা গেলে আমার সোহেলের কি হবে? ওর খেয়াল কে রাখবে? আমি আর কিছু ভাবতে পারছি না। না, আর কিছুই করার নেই। ক্লোন ক্যান্সার দ্রুত নিশাতের শরীরে ছড়িয়ে পড়েছে। এখন আমরা অপারেশন করতে পারি, তবে বাঁচার সম্ভাবনা শতকরা 1%। সো এখন আপনাদের ইচ্ছা, তবে অপারেশন সপ্তাহখানেক পরে হবে। একটা কথা, এই কথা নিশাত মামুনিকে বলবেন না, কারণ ও ক্যান্সারের কথা শুনলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, যেটা এখন খুবই বিপজ্জনক। এই সময় সবচেয়ে বেশি দরকার মনের জোর। আর হ্যাঁ, ওকে সবসময় হাসি খুশির ভেতরে রাখবেন। এগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার কপালে এটাই ছিল। কি আর করার আছে, মহান আল্লাহ তাআলা আমায় তাকদিরে যেটা রেখেছেন সেটাই হবেন। আমি নিজেকে নিয়ে চিন্তা না, আমি চিন্তা সোহেলকে নিয়ে। আমি জানি সোহেল আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমার কিছু হলে সোহেলের অবস্থা কি হবে জানি না। সোহেলকে বাঁচাতে হলে ওর মনে আমার প্রতি ভালোবাসার পরিবর্তে ঘৃণার জন্ম দিতে হবে। তাহলে আর আমার কথা মনে পড়বে না। আমার কষ্ট হলেও সোহেলকে বাঁচানোর জন্য আমাকে সব কিছু করতে হবে। হ্যাঁ, নিশাত নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই নিজেকে সোহেলের কাছে ঘৃণার পাত্রে পরিণত করে। সে নিজের ভালোবাসাকেই ওই সব কিছুই করেছিল যেগুলো করা দরকার। নিশাত কিন্তু কম কষ্ট পায়নি। সোহেলকে দেওয়া প্রত্যেকটা কষ্টের আঘাতও সেও সমানে পেয়েছে, এমনকি বেশি। অন্যদিকে সোহেলকে পাগলের মতো হয়ে যায়, সব সময় নিজেকে বদ্ধ ঘরের মধ্যে আটকে রাখতো, কারোর সাথে কথা বলতো না। কাঁদতে কাঁদতে নিজের চোখকে বানিয়ে ফেলেছে, অনেক ফুলেও গিয়েছিল। ওকে দেখতে এখন অদ্ভুত লাগে। একবার নিজের হাতের রক কাটতে চেয়েছিল, কিন্তু সোহেলের আব্বু দেখে ফেলেছিল, তাই সে যাত্রায় রক্ষা পায়। বাড়ির লোক আবার এক পরিবর্তন মেনে নিতে পারেনি। আম্মু সবসময় আমার সাথে থাকতো, কারণ একবার আত্মহত্যার চেষ্টা করেছে। এমন মানসিক আঘাত সহ্য করতে পারেনি, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর ভিতরে আবার আমার বাবাকে বদলি করা হয় অন্য একটা রেঞ্জে। ভালো চিকিৎসার জন্য সোহেলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরিবারের ভালোবাসা এবং সেবায় আমি আস্তে আস্তে ভালো হতে থাকি এবং এক সময় আমি ভালো হয়ে যাই। কিন্তু এর ভিতরে কেটে যায় 5-5টা মাস। কিছু মাস আগে অপরদিকে নিশাতের অপারেশনের দিন ঘনিয়ে আসছে। সে একটি বারের জন্য আমাকে দেখতে যায়, কিন্তু দেখে তাদের বাড়ির জন্য শূন্য পদে পড়ে আছে। বিষদময় হৃদয় নিয়ে সে বাড়ি ফিরে আসে এবং আব্বুর কাছ থেকে জানতে পারে সোহেলের আব্বু বদলি হয়ে গেছে। নিশাত ভাবে শেষ দেখাটাও হলো না। একটা দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে অনেক কষ্টে আর বেদনার সাক্ষী হয়ে। আজকে নিশাতের অপারেশনের দিন, কিন্তু নিশাতের মনের ভিতরে কালবৈশাখী ঝড় বইছে। সে মৃত্যুর আগে মাত্র একটিবার সোহেলকে দেখতে চেয়েছিল, কিন্তু সেটাও তার কপালে নাই। অপারেশনের সময় হয়ে গেছে। নিশাতের মনের ভিতরে কালবৈশাখী ঝড় বইছে। সে মৃত্যুর আগে মাত্র একটিবার সোহেলকে দেখতে চেয়েছিল, কিন্তু সেটাও তার কপালে নাই। অপারেশনের সময় হয়ে গেছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে প্রবেশ করে নিশাত। প্রথমে নিশাতকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়, তারপর অপারেশন চলতে থাকে। অপারেশন চলতে 2 ঘন্টা সময় লাগে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে যায় নিশাত। বাড়ির সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে, কেননা বিপদে পড়লে একমাত্রই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করেন। অপারেশন হয়ে যাওয়ার কিছুদিন পর নিশাতকে বাড়ি নিয়ে যাওয়া যায়। পুরোপুরি সুস্থ হতে তার মাসখানেক সময় লাগে, কিন্তু এখন আর সেই আগের প্রাণোচ্ছল সাদা হাসি মুখশ্রীপূর্ণ নিশাত নেই। সব সময় মনমরা হয়ে থাকে, নিজেকে আড়াল করে রাখে সবার থেকে, কারণ তার সোহেল তো আর তার জীবনে নেই। সোহেলকে খোঁজার চেষ্টা করে নিশাত, কল দেয় সোহেলের নাম্বারে, কিন্তু সেটা সব সময় বন্ধ থাকে। কিন্তু কেমনে পাবে, তার ঠিকানা তো জানেও না। নিশাত খুঁজতে লাগলো সোহেলকে। ততক্ষণে আমরা সোহেলের ঘটনায় আসি। সুস্থ হওয়ার পর সোহেল আগের মতো একা একা থাকতো। সোহেলের অবস্থা দেখে সোহেলের পরিবারও কষ্ট পায়।
সোহেলের নিজের পরিবারের কষ্ট থেকে সিদ্ধান্ত নেয় নিজেকে পাল্টে ফেলার। নিজেই নিজের মনকেও বলে বোঝায় যে আমি কোনো একটা বিশ্বাসঘাতকতার জন্য, সে নিজেকেই মনকে বুঝিয়ে বলে যে আমি কোনো একটা বিশ্বাসঘাতকের জন্য নিজের পরিবারকে কষ্ট দেব আর নিজে কষ্ট পাবো। তাই নিজের অতীতকেও ভোলার চেষ্টা করে সোহেল। সে যথাসম্ভব মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ মেয়েদেরকে দেখলে তার নিষাদের কথা স্মরণে চলে আসে। তাই সেদিন সে নিজের পরিচয় গোপন করে আর খ্যাতের মতো চলাফেরা করে। সোহেলের অতীত ঘটনা তো শুনলেন, এবার বর্তমানে আসি। আমার অতীতের ঘটনা বলা শেষে পাশে তাকিয়ে দেখি মোহনা নীরব হয়েই কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? এই বয়সে তুমি এত বড় ধাক্কা খেয়েছো, এত কষ্ট পেয়েছো, অথচ কাউকে বুঝতে দাও না, সব সময় হাসি খুশি থাকো। আসলে আমি নিজের কষ্ট নিজের মধ্যে জমা করে রাখতে শিখে গেছি। তাই তুমি কি জানো না কষ্ট শেয়ার করতে হয়? জানি, কিন্তু কাকে বলতাম আমি? বলার মতো তো কেউ ছিল না। আমাকে তুমি একবার সুযোগ দিয়ে দেখো, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল কষ্ট দূর করে দিব। ট্রাস্ট করে দেখো একবার। হাত ধরে বলল, আমার আর কিছু বলার নেই। আমার যে এখন এক জোড়া বিশ্বস্ত হাত দরকার, যেটা ধরে আমি আমার জীবনের নদীটা পার করতে পারবো। যদিও শক্ত করে ওই হাতটা ধরে বুঝিয়ে দিলাম ওকে কতটা দরকার আমার। ওর চোখের মূল্যবান পানির আলতো করে মুছে দিলাম। শোনো একটা কথা, আজ থেকে ভালোভাবে চলবে, আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে একদম তাকাবে না, তাকালে কিন্তু চোখ তুলে দেব। বাহ বাহ, প্রথম দিনেই এত শাসন! না জানি পরবর্তীতে আমার কি অবস্থা হবে। এখন থেকে এমন হবে। জি হুকুম মহারানী। এবার নিজেকে পাল্টানোর সময় চলে এলো। এই জীবনটা আমার আর ভালো লাগে না এখন, যদিও আগে ভালো লাগতো। বাড়ি চলে আসলাম, দুপুরে খাওয়ার টেবিলে গেলাম, সবাই আছে। আব্বুকে বললাম, আমার কিছু টাকা লাগবে আব্বু। কি করবি বাবা? এখন সময় এসেছে নিজেকে পাল্টাবার। সত্যি বলছিস বাবা? হুম। এই নে ক্রেডিট কার্ড। এটা কি করব? না তুই রাখ বাবা, তোর যত লাগে তত খরচ করিস। আমার কাছে তো কিছুই চাসনি, তুই দিলেই নিস না। আচ্ছা, তারপর খেয়ে আমি মার্কেটে গেলাম। কোনো স্টাইলিশ জামা কাপড়ও পরি নাই, এই জন্য সব কিছু কিনতে হবে। সব কিছু কিনলাম। তারপর ঘড়ির শোরুমে ঢুকে লেটেস্ট ঘড়ি কিনলাম এবং লেটেস্ট স্টাইলের নিজে চুল কাটলাম। সব কিছু কেনা শেষ, তাই বাড়ি চলে আসলাম। তারপর খেয়াদের এক ঘুমে সকাল। ভাবির ডাকে তুললো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ভাইয়া বলল, সোহেল, জি ভাইয়া। কলেজে যাওয়ার সময় আমার বাইকটা নিয়ে যাস। কেন ভাইয়া? নতুন লোকে যাচ্ছিস, বাইক না হলে কি হয়, মেয়েরা পছন্দ করবে না। আরে তোমরা কি শুরু করলে? আমরা তো সত্যি কথা বলছি। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি বাইক নিয়ে যাব। ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য বাইক নিয়ে সাথে কলেজ গেট দিয়ে প্রবেশ করার সময় লক্ষ্য করলাম সবাই আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। তাকানোরই কথা, কলেজের খ্যাত যে আজকে হিরো লুকে আসছে। দামি শার্ট, জিন্স, কেশ, চোখে সানগ্লাস, লেটেস্ট হেয়ার কাটিং। অবাক হবে না ছাড়া কি। তাসমিন ও তার বান্ধবীর দল মনে হয় সবচেয়ে বেশি অবাক হয়েছে, কারণ তাসমিনের মুখটা হা হয়ে গিয়েছে আমাকে এই লুকে দেখে। আমার অবশ্য ভালোই লাগছে। বাইক গ্যারেজে রেখে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা লাগলাম। আজকে দেখলাম সবাই আমার সাথে কথা বলছে, এমনকি কয়েকটা মেয়ে ফ্রেন্ডশিপ করে গেল আমার সাথে। বলতে গেলে ক্লাসের মধ্যমণি হয়ে গেলাম। মোহনাকে একটু রাগিয়ে দিই, রাগলে ওকে আরও কিউট লাগে, আরও সুন্দর লাগে। তাসমিনের কয়েকটা বান্ধবী আসলো আমার কাছে, যারা ওকে রোজ অপমান করত খ্যাত বলে, অথচ আজকে আমাকে সুন্দর স্মার্ট বলে প্রশংসা করছে। একেবারে গিরগিটির স্বভাব। তবু আমি মোহনাকে রাগানোর জন্য ওদের সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। আর চোখে তাকিয়ে দেখি মোহনার সুন্দর মুখটা রাগে লাল হয়ে গেছে। ভ্যাসের ক্লাস করিয়ে গেলেন। মোহনা বাইরে চলে গেল, একটা কথাও বলল না আমার সাথে। বুঝলাম ভালোই রেগে আছে। যাই, অভিমান ভাঙিয়ে আসি। বাইরে এসে দেখি মোহনা মন খারাপ করে বসে আছে আমাদের প্রিয় জায়গায়, অর্থাৎ সেই কৃষ্ণচূড়া গাছের নিচে। একবার গাল ফুলিয়ে বসে আছে। আমি যে ওর পাশে বসলাম, আর মোহনা অন্য পাশে ঘুরে বসলো। আমি ওকে আরও কাছে নিয়ে ওর কাঁধে ধাক্কা দিয়ে বললাম। মোহনা রাগি চোখে আমার দিকে তাকালো। আমি আহ্লাদি সুরে বললাম, কী হয়েছে বাবু?
কিসের বাবু? তুমি আমার বাবু না? আমি কারো বাবু না, তার তো অন্য কেউ আছে। আমি তো এমনি কথা বলছিলাম। তাহলে আমি চাই। আমি কিছু জানি না। কোথায় যাবে? আমার বাবুকে খুঁজতে। পা কিন্তু ভেঙে দিব। তাহলে তো লোকে তোমাকে খরার গার্লফ্রেন্ড বলবে। হাসলে দেখো একেবারে বান্দরের মতো লাগে। এই কথা শুনে আমি হাসি বন্ধ করে দিলাম। আমি একটু অভিমান করে দেখি মোহনা কি করে। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলাম। মোহনা বলল, আমার বাবুটা কি রাগ করেছে? কি হলো, কথা বলছো না কেন? তুমি কথা না বললে আমি কিন্তু কেঁদে দেব। এবার সত্যি সত্যি কেঁদে দিল। হায় রে, আমি তো মজা করছিলাম আর মোহনা কিনা সত্যি সত্যি কেঁদে দিল। আরে কাঁদছো কেন? কেঁদো না লক্ষ্মীটি, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। এবার মোহনা কান্না থামালো, তারপর বলল, আমি কাঁদলে তোমার কেন কষ্ট হয়? আমি তোমাকে ভালোবাসি তাই। আচ্ছা, একটা কথা বলি, তুমি আমাকে কেন ভালোবাসো? আজকে এসব বলছে কেন? কেন ভালো লাগছে না আমার কথা? আচ্ছা ঠিক আছে, ভালোবাসি তাই ভালোবাসি। এবার ঠিক আছে। আচ্ছা, তুমি তো নিষেধকে ভালোবাসতে না, আর এখন আমাকে ভালোবাসো কেন? নিষাদের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। চোখের সামনে বিশ্বাসঘাতকের ছবি ভেসে উঠল। মোহনাকে বললাম, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় বলে চলে আসলাম। আর কথা বলতে পারছি না, ওখান থেকে চলে আসলাম। মোহনা অবশ্য কয়েকবার ডেকেছিল, কিন্তু আমি চলে আসলাম। কেন যে অতীত মনে করিয়ে আমাকে কষ্ট দেয় আমি বুঝি না। অন্যদিকে মোহনা ভাবল, আমি তো শুধু একটু মজা করছিলাম, জানতাম না সোহেল এত কষ্ট পাবে। সব আমার জন্য হলো। এই বলে মোহনা কান্না শুরু করে দিল। এমন সময় মোহনার বান্ধবী তাবাসসুম আসলো। মোহনার সবচেয়ে কাছের বান্ধবী হলো তাবাসসুম। মোহনার সব কথা তাবাসসুমকে বলে। সোহেলের কথা, রিলেশনের কথাও তাবাসসুম জানে। রিলেশনের কথা অন্য কেউ জানেও না। তাবাসসুম বলল, কি হলো মোহনা, কাঁদছিস কেন? আমি সোহেলকে কষ্ট দিয়ে ফেলেছি। কিভাবে, একটু খুলে বল তো। তারপর মোহনা সব বলল। সব শুনে তাবাসসুম বলল, তুই কিন্তু কাজটা ঠিক করিসনিস। আমি কি ইচ্ছে করে করেছি? আমি তো একটু মজা করছিলাম। আহ, কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। সব ঠিক হয়ে যাবে দেখিস। এখন ক্লাসে চল। চল। তারপর মোহনা আর তাবাসসুম ক্লাসে গেল। তাবাসসুমের কথায় কিছুটা ভরসা পেয়েছে মোহনা। অন্যদিকে সোহেলের বাসায় মন খারাপ করে বসে আছে। তার মনে এখন শুধুই নিশাতের অবাধ বিচরণ। সোহেল কিছুতেই নিজের মন থেকে নিশাতকে সরাতে পারছে না। মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হয় সোহেলের মাথায়। আবারও সোহেল চিৎকার করে ওঠে। ফ্লোরে পড়ে যায় সোহেল। তার চোখে এখন ঘুম আসছে। রাজ্যের ঘুম তার চোখে ভাসছে। সোহেলের চিৎকার শুনে সোহেলের ভাবি আর মা ছুটে আসে। এসে তারা দেখে সোহেল ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সোহেলের মাথায় সিটি স্ক্যান করে। এদিক সোহেলের এরকম অবস্থার কথা শুনে বাবার ভাইয়া ছুটে আসে। ডাক্তার সিটি স্ক্যানের রিপোর্ট দেখে এবং বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেশি চিন্তা করেছে তাই মস্তিষ্ক এটা নিতে পারেনি, তাই মাথা ব্যথার কারণে সেন্সলেস হয়ে যায়। চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। কত সময় লাগতে পারে? পুরো সুস্থ হতে 1-2 দিন সময় লাগতে, তবে খেয়াল রাখতে হবে বেশি উত্তেজিত হয় না যেন, তাহলে কিন্তু আবার মাথা ব্যথা শুরু হবে। আচ্ছা, আমরা দেখবো ওকে। আমি কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো প্রপারলি দেবেন ওকে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা। ঘুম ভাঙলো আমার। এদিকে আমি তো হসপিটালে। আমার কিছু হয়েছিল। তিনি গিয়ে ভাবি ভাব গেল। ভাবি বাইরে থেকে হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করলো। আমি বললাম, আমার কি কিছু হয়েছে ভাবি? তোমার কিচ্ছু হয়নি, মাথা ব্যথার কারণে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। আমার এখানে একদম ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তোমার ভাইয়া ডাক্তারের সাথে কথা বলছে, ডাক্তার বলছে বিকেলে নিয়ে যাওয়া যাবে। তাড়াতাড়ি করো। ইমরান তারপর বিকেলে বাড়ি চলে আসলো। বাইরে ঘুরতে যাব, কিন্তু ভাবি কিছুতেই যেতে দিবে না। আমি বললাম, এভাবে কি শুয়ে থাকা যায়? কিছু করার নাই। আমি কি করব এখন, একদম ভালো লাগছে না। আচ্ছা, তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমায় গল্প শোনাই। আচ্ছা। তারপর ভাবির কোলে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে এটা খেয়ালে নেই। রাত্রে যথারীতি ভাবির ডাকে ঘুম ভাঙলো আমার।
তারপর ডিনার করে আবার ঘুমের দেশে হারালাম। তখন মোহনার মুখটা চোখের সামনে ভেসে উঠল। ইস, আজকে সারাদিন মোহনার সাথে কথাই বলিনি। খুব দেখতে ইচ্ছে করছে পাগলিটাকে। আমার মোবাইলটাও পাচ্ছি না, কোথায় যে রাখলাম। না, কোথাও নেই। কালকে তো কলেজে যাচ্ছি, কালকে মোহনার সাথে কথা বলবো না। আস্তে আস্তে ঘুমন্ত পুরীতে হারিয়ে গেলাম। সেখানে রয়েছে তার ঘুমের রাজকন্যা, বাস্তবে যে কিনা মোহনা। ঘুমাতে থাকুক সোহেল, আমরা বরং মোহনার কাছ থেকে ঘুরে আসি। আজকে সারাদিন সোহেলের সাথে কথা বললাম না, কল রিসিভ, কিন্তু মোবাইল বন্ধ। সব আমার দোষ। আমি কেন নিশাদের কথা বলতে গেলাম? এই বলে মোহনা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আজকে আর আমাকে ঘুম থেকে ডেকে দেওয়া লাগলো না। নিজেই উঠলাম, ফ্রেশ হয়ে বাইরে গেলাম। দেখি কিচেনে ভাবি ব্রেকফাস্ট তৈরি করছে। আমাকে দেখেই ভাবি বলল, কি ব্যাপার, আজকে ডাকা লাগলো না যে? এমনি ঘুম ভেঙে গেছে। আচ্ছা তুমি বসো, আমি ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। আচ্ছা। তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমার রুম থেকে বের হলাম, তখন ভাইয়া বলল, সোহেল, জি ভাইয়া। এই অবস্থায় কলেজে যেতে হবে না। আমি তো ভালো আছি। দরকার নাই, কালকে যাস। কিন্তু? কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আচ্ছা। অগত্যা আমাকে আবার রুমে ফিরে আসতে হলো। আমি ভাইয়াকে বেশ ভয় করি, তাই আর কি করা। মোহনাকে আজকেও দেখতে পারবো না, এখন বাড়ি থেকে বের হতেও দেবে না বলেই দিনটা যেমনভাবে কাটছে না, অবশেষে অনেকটা কষ্টের মধ্য দিয়ে দিনটা পার করলাম। আজকে কলেজে যাব, ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজে যাব। এমন সময় ভাইয়া আমাকে একটা স্মার্টফোন দিল। ভাইয়া বলল, তোর মোবাইল পরে ভেঙে গেছে, তাই নতুন একটা কিনে দিলাম। আচ্ছা। বাইক স্টার্ট করে কলেজের জন্য বের হলাম। কলেজ গ্যারেজে বাইক রেখে মোহনাকে খুঁজতে লাগলাম। ওই তো মোহনা, কিন্তু এ কি দেখছি আমি? নিজের কি অবস্থা করেছে সে! মোহনার দিকে তাকানোও যাচ্ছে না, চোখগুলো কৌটুরে ঢুকে পড়েছে, চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা একেবারে শুকনা, মনে হচ্ছে একটু শুকিয়েও গেছে। 2 দিনেই নিজেই এই অবস্থা। নিজের সব দোষ আমার। আমি যদি চলে না আসতাম তাহলে ও নিজের এই অবস্থা করতো না। অবশ্য আমার কোনো দোষ ছিল না। নিশাদের কথা শুনে নিজেকে সামলাতে পারিনি। সত্যি বলতে কি, যদিও নিশাদ আমাকে ধোঁকা দিয়েছে, তবু ওর জন্য এখনও আমার ভালোবাসা রয়েছে। প্রথম প্রেম বলে কথা, যখনই ওর কথা মনে হয় তখনও সাথে কাটানো ভালো সুখ স্মৃতিগুলো আমার চোখে ভেসে ওঠে, সাথে শেষ দিনের কষ্টগুলো। এই দুটো আমাকে কুড়ে কুড়ে কষ্ট দেয়। কথাগুলো ভাবতে ভাবতে মোহনার কাছে চলে আসলাম। মোহনার কাঁধে হাত দিলাম, ও কেঁপে উঠল। তারপর পিছনে তাকিয়ে আমাকে দেখিয়ে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো। আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। ওকে ছাড়িয়ে দিয়ে ওর চোখের লবণাক্ত পানি মুছে দিয়ে বললাম, কাঁদছো কেন পাগলি? সব আমার দোষ, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই বলে আমাকে ছেড়ে চলে যেও না, আমি আর এমন করব না। আরে কী সব বলছো? আমি তোমাকে কেন ছেড়ে যাব? তুমি আমার উপর রাগ করছো, তাই না? আমি তোমার উপর রাগ কেন করব? তাহলে আমার সাথে 2 দিন কথা বলনি কেন? তারপর আমি মোহনাকে সব কিছু খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। একটাও বললাম মোবাইলটা ভেঙে গিয়েছিল। মোহনা শুনে তো আবার কান্না শুরু করে দিল। মেয়েটা এত কাঁদে কেমনে আমি বাপু বুঝি না। যাই হোক, অনেক কষ্ট করে মোহনার কান্না থামালাম। তারপর দুজনে মিলে ক্লাস করতে গেলাম। এইভাবে আমাদের খুনসুটি ভালোবাসা খুব ভালোভাবেই চলছিল। একটা কথা, আমি যেহেতু এখন খ্যাত হয়ে চলি না, তাই এখন আমার অনেক বন্ধু। তাদের সাথেও আড্ডা দিতে দিতে সময় যে কখন চলে যায় খেয়ালও থাকে না। এখন আর তাসমিন আমাকে অপমান করে না, তবে আমার দিকে কেমন করে তাকায়। এই তাকানোর মানে আমি বুঝি। হয়তো এখন আমার স্মার্টনেস দেখছে তাই, তবুও এইসবে আর জড়াতে চাই না, কেননা আমার জীবনে তো একজন জুড়ে আছে। একদিন সকালে আমি কলেজে আসছিলাম, মোহনাও ছিল আমার সাথে। সেই সময় তাসমিন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। তাসমিন বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি তোমার সাথে একলা কথা বলতে চাই। মোহনার দিকে তাকিয়ে মোহনা একবার আমার দিকে আর একবার তাসমিনের দিকে তাকালো, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু আমি মোহনার হাত ধরে ফেললাম। তারপর ইশারায় দাঁড়াতে বললাম। তুমি যেন কি বলতে চাইছিলে?
কথাটা একটু ব্যক্তিগত ছিল এবং গোপনীয়। যেটা বলার সবার সামনে বলো। আচ্ছা, তাহলে বলেই ফেলি। আমি অত ঘুরিয়ে পিছিয়ে বলতে পারি না। আসলে আমি তোমাকে ভালোবাসি। আমি সেরকম অবাক হলাম। মেয়েটা বলে কি? অবশ্য বড়লোকের সুন্দরী মেয়েরা যেমন হয়। এসব কি বলছো তুমি? একটা খ্যাতকে প্রপোজ করছো, লোকে জানলে কি বলবে? পূর্বের ব্যবহারের জন্য আমি সরি। এখন আমার কথার উত্তরটা দাও তো। আমিও সরি, আমার জীবনে অন্য কেউ আছে। কে সে? এই যে মোহনা। মোহনাকে দেখিয়ে বললাম। আমি তো জানতাম তোমরা শুধু বন্ধু। ছিলাম, কিন্তু এখন আমরা দুজন দুজনার। আরে ওর মধ্যে কি আছে যেটা আমার ভিতরে নেই? ও যেটা আমি সেটাই নিয়ে খুশি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি বুঝছো না কেন? মোহনা আমার জীবন, আর ওকেই আমি ভালোবেসে যাব। তুমি কিন্তু আমাকে চেনো না। আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, না পেলে কাউকে সেটা পেতে দিই না। সেটা তোমার ইচ্ছে। আচ্ছা দাঁড়ো। এই বলে তাসমিন যেন আমাকে ফোন করলো। কিছুক্ষণ পরে ওর বাবা এলো, যিনি কিনা স্থানীয় থানার ওসি। উনি এসে তাসমিনকে বললেন, কি হয়েছে মামুনি? আব্বু, এই ছেলে আমাকে ডিস্টার্ব করে, অপমান করে। এই ছোকরা, তো সাহস হয় কি হবে? আমার মেয়েকে ডিস্টার্ব করিস, অপমান করিস? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার মেয়েকে ডিস্টার্ব করিনি এবং অপমানও করিনি, বরং ও আমাকে অপমান করতো। আবার মুখে মুখে তর্ক করিস, একেবারে লকআপে ভরে দেবো কিন্তু। আমাকে লকআপে ভরবেন? এত ক্ষমতা আপনার? কিছু সময় দাঁড়ান। আমি সাধারণত রাগি না, কিন্তু যখন রেগে যাই তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। দিলাম আব্বুকে ফোন। আব্বু অফিসে বলল 5 মিনিটের ভিতরে আসতেছি। কয়েক মিনিটের ভিতরে আব্বু আসলো। সাথে অবশ্য অনেক অফিসার ছিল, সিপাহী ইত্যাদি ইত্যাদি, কারণ তিনি অফিস থেকে আসছেন। মোহনার বাবা আমার আব্বুকে দেখে স্যালুট করলো। মেজর বলে কথা। আব্বু বলল, এখানে কি হয়েছে? স্যার, এই ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে, তাই ওকে একটু বোঝাতে এসেছিলাম। ও আচ্ছা, আপনি কি ওর গায়ে হাত তুলছেন? জি স্যার, একটা চড় দিয়েছে, তাহলে আর আমার মেয়েকে ডিস্টার্ব করবে না। আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? কেন স্যার? মনে হয় ভয় পেয়েছে। আপনি জানেন ওকে? না স্যার। ও আমার ছেলে। আব্বুর এই কথা শুনে সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আমি একটা এলিয়েন। আসলে আমি যে একজন মেজরের ছেলে সেটা কেউ জানে না। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আপনার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার? যাকে কোনোদিন আমি উচ্চস্বরে কথা পর্যন্ত বলি নাই, তাকে আপনি চড় মেরেছেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি বুঝতে পারি নাই, সরি স্যার। কিসের সরি? আব্বু থাক না, ওনাকে যেতে দাও। আমার বাবু বলল বলে আপনাকে ছেড়ে দিলাম। আব্বু আমাকে আদর করে বাবু বলে। আচ্ছা বাবু, আমি এখন যাই। আচ্ছা আব্বু। কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। তারপর আব্বু চলে গেল, তাসমিনও চলে গেল। তবে যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার কপালে দুঃখ আছে, এটাই সে বোঝাতে চাচ্ছে। আমি এসব পাত্তা দিলাম না। আমি ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালাম। দেখি এমন সময় আব্বু আবার ফিরে আসলো। আব্বু এসে বলল, বাবু, একটা কথা বলতে ভুলে গেছি। তোর পাশে মিষ্টি মেয়েটা কে রে? এই সেই মেয়ে। ও, এই সে একই, কি সুন্দর দেখতে, তোর পাশে ভালোই মানিয়েছে। এই কথা শুনে মোহনা লজ্জায় লাল হয়ে গেল। ইস, এই মুহূর্তে যদি আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম তাহলে সারা জীবন দেখতে পারতাম। মনে মনে ভাবছি আমি। তাই বুঝি আব্বু? হ্যাঁ, দুজনকে খুব মানিয়েছে, একবারে রাজযোতক। আচ্ছা আব্বু, মানলাম। মামুনি, আমার ছেলেটাকে দেখে রেখো। আচ্ছা আঙ্কেল। তাহলে আমি এখন যাই। আচ্ছা আব্বু। আব্বু চলে গেল। আব্বু যাওয়ার পর মোহনা আমাকে জোরে একটা চিমটি দিল। আমি বললাম, এটা কি হলো? কই কি হলো? আমাকে চিমটি কেন দিলে? আঙ্কেলকে বলার শাস্তি। তুমি আঙ্কেলকে বলেছো? বলেছি তো, কি হয়েছে? তাই বলে নিজের প্রেমের কথা কেউ বলে? আসলে আব্বু আমার বন্ধুর মতো, তাই সব কিছু শেয়ার করি। তাই বলে সব? আচ্ছা জানু, ঠিক আছে, চলো ক্লাসে যাই। চলো। তারপর আমি আর মোহনা ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আব্বু আসার পর পরিবেশটা কেমন জানি পরিবর্তন হয়ে গেল। কেউ আর আমাকে অপমান তো দূরের, উচ্চস্বরে কথাও বলে না। বলতে গেলে আমি এখন ক্লাসের মধ্যমণি। ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দেখি ভাইয়া বসে নিউজ পেপার পড়ছে। ভাইয়া আমাকে দেখেই বলল,
একটা খবর শুনেছিস সোহেল? কি খবর ভাইয়া? সাইফুল আঙ্কেলকে মানে নিশির বানাকে আমাদের এখানে বদলি করা হয়েছে। ও আচ্ছা, মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ নিশির সাথে হয়তো আবার দেখা হয়ে যাবে। আমি চাই না ওর সাথে আমার দেখা হোক, কারণ এখন ওর জন্য আমার ভালোবাসা রয়েছে। আমি আর ওরও মায়া জড়াতে চাই না। আজকে সকালে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্নে দেখলাম আমার আবার নিশির সাথে দেখা হয়েছে। নিশি আমাকে ইশারায় ডাকছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে। এটা দেখে তো আমার মন আর মাথা খারাপ হয়ে গেল। আমার কাছে ক্ষমা চাইবে কেন এবং আমার স্বপ্নে আসবে কেন কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি ওকে আর দেখতে চাই না। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে আসলাম। মোহনা ওই মাত্র আসলো। কেমন আছো বাবু? তুমিও বাবু বলছো? কেন, আমি বলতে পারি না বুঝি? আমি কি সেটা বলেছি? আচ্ছা, তোমার যেটা ইচ্ছে সেটাই বলো। এবার খুশি? খুব বেশি। আখি আমার গালে চুমু খেলো। এটা কি করলে? কেন, আমি তোমাকে আদর করতে পারি না? একটু রেগে গিয়ে। উলি বলে আবার রাগ করে। আচ্ছা, তুমি আদর করো, কোনো সমস্যা নেই। এই তুমি কি করলে এটা? কেন, তুমি আমাকে আদর করবা আর আমি তোমাকে আদর করতে পারবো না? না, তুমি পারবে না। আমার যখন খুশি তখন তোমাকে আদর করব, কিন্তু তুমি পারবে না। আচ্ছা, সেটা দেখা যাবে। দেখা যাবে। আচ্ছা চলো, কৃষ্ণচূড়া গাছের নিচে বসি। চলো। তারপর আমি আর মোহনা কলেজের কৃষ্ণচূড়া গাছের শিকড়ে যেয়ে বসলাম। আমরা আমাদের নিয়ে কথা বলছি। কিছুক্ষণ কথা বলার পর কিছু একটা দেখে আবার দৃষ্টি স্থির হয়ে গেল। আমি কি ভুল দেখছি নাকি স্বপ্ন দেখছি? নিজের শরীরে নিজেই একটা চিমটি দিলাম। আউ, চিমটি মনে হয় খুব জোরে লাগছিল, কিন্তু এটা তো দেখার কথা না। আমি কেন দেখছি? আমি কি দেখছি জানেন? আমি নিশিকে দেখছি। এতটুকুই আমার চিনতে সময় লাগেনি। এটা নিশি। ও মনে হয় কাউকে খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে। আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি এগুলো ভাবছি কেন? সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর কথা ভাববো না। নিশি যাকে ইচ্ছে খুঁজতে থাকুক, হয়তো ওর বয়ফ্রেন্ড হবে, কিন্তু ওর তো এখানে আসার কথা না। তাহলে কি আমাকে খুঁজতে এসেছে? দূর, আমাকে খুঁজবে কেন? মনে মনে কথাগুলো ভাবছিলাম। আমি আকির সাথে আমার মনোযোগ দিলাম, কারণ নিশি আমার পুরো মস্তিষ্ক সব জায়গায় বিচরণ করছে। আমি ওকে ভুলতে চাই, ওকে ভুলতে চাই। কিছু সময় পর কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে যেন আকাশ থেকে পড়লাম। তাকিয়ে দেখি নিশাত দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কিছুই বুঝতে পারছি না। অবাক করার বিষয় হলো নিশাত কাঁদছে। মোহনা আমাকে বলল, মেয়েটাকে তুমি চিনো নাকি? না, আমি কাউকে চিনি না। তাহলে ও তোমার দিকে তাকিয়ে কাঁদছে কেন? আমি কেমনে জানবো? চলো তো এখান থেকে। কেন? আরে চলো না। আমি মোহনাকে টেনে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ আমি আবার হাতে কারো স্পর্শ পেলাম। এই স্পর্শ আমার বহু পরিচিত। আমি বুঝতে পারছি নিশাত আমার হাত ধরে আছে। আমি বললাম, আমার হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন। তোর সাহস কী করে হয় আমার হাত ধরার? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই। এখানে হা করে কি শুনছো? চলো এখান থেকে। আমি মোহনাকে বললাম। আমি আর কিছু না বলে মোহনাকে নিয়ে চলে আসলাম। আমি ওকে আর চাই না। ওকে মারতে আমার কম কষ্ট হয়নি, কিন্তু কি করতাম? আসার সময় মোহনা অনেকবার আমার কাছে জানতে চেয়েছিল মেয়েটি নিশাত ব্যাপারে, কিন্তু আমি কিছুই বলিনি। মোহনা হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, তাই আর কিছু জিজ্ঞেস করেনি। আমি আর কলেজে থাকলাম না। মোহনাকে বাড়ি নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। আজকে প্রচুর ডিপ্রেশনে ভুগছি আমি। কি করব? কেন এলো আবার জীবনে? কী বা চাই? ভাবি আর এই অবস্থা দেখে বলল, কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এরকম লাগছে কেন? না, কিছু হয়নি। আচ্ছা, নিজের খেয়াল রাখো। ভাবির সাথে আর কিছু বললাম না। কিছু বলার মানসিকতাও আমার নেই। নিজের রুমে চলে আসলাম। এখন আমার দরকার একটা ঘুম। ঘুম হলেই আমার চিন্তা কিছুটা কমলেও কমবে। তাই ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো কিছুতেই আসছে না। শুধুই নিশাতের কথা আমার মস্তিষ্কে বিচরণ করছে। আমি কিভাবে আমার মন থেকে নিশাতকে সরাবো? আমি যতই ওকে মন থেকে সরাতে চাচ্ছি, ততই নিশাত আমার ভিতরে চেপে বসছে। কখন সে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না।
অবশ্য জানার কথাও না, কারণ সেই সময় মস্তিষ্ক বিশ্রামে থাকে। ঘুম ভেঙে গেল। ভূমিকম্প হচ্ছে নাকি? ব্রেড এমন কাঁপছে কেন? আরে এটা ভূমিকম্প না, আমার মোবাইল বাজছে। প্রাইভেট করা ছিল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি মোহনা কল করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। মোবাইলে সব কথা বলা যাবে না। তাহলে? তুমি 5টার সময় পার্কে চলে এসো। আচ্ছা, আসবো। আচ্ছা, বাই। বাই। মোবাইলে দেখলাম 4টা বাজে, বেশি সময় নাই। মোবাইলটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে কিছুটা খেয়ে নিলাম, কারণ দুপুরে কিছু খাইনি, ক্ষুধাও লেগেছিল। এসব করতে করতে 4টা 30 বেজে গেল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে বের হলাম। পৌঁছাতে সময় লাগলো 20 মিনিট। কিন্তু সমস্যা হলো, এত বড় পার্কের কোথায় পাবো ওকে? মোহনা তো কোথায় থাকবে এটাও বলেনি। খুঁজে দেখি, পাক্কা 15 মিনিট লাগলো মোহনাকে খুঁজতে। পার্কের শেষে মাথায় বসে আছে সে। এদিকে কেউ নেই বললেই চলে। কালো রঙের একটা শাড়ি পরেছে। বাহ, অনেক সুন্দর লাগছে তো ওকে। সব সুন্দরের প্রশংসা করতে নেই, সুন্দরের অমর্যাদা করা হয়, তাই আর নাই বা কিছু বললাম। আমি যে ওর পাশে বসলাম, আমি যে বসেছি সেটাই একদমই খেয়াল করেনি মোহনা। কিছুক্ষণ পর মোহনা কিছুটা চমকে উঠল, যেমন মানুষ চমকে ওঠে হঠাৎই কিছু হয়ে গেলে। কখন এলে? এই তো অনেকক্ষণ। আমাকে ডাকুনি কেন? দেখলাম তুমি কি ভাবছো, তাই আর ডাকেনি। ও, আমাকে কি জন্য ডেকেছো? তোমাকে যেটা বলার জন্য ডেকেছিলাম সেটা বলার আগে একটা কথা বলি। বলো। আমাকে কথা দাও যে তুমি কোথাও চলে যাবে না। আচ্ছা, কথা দিলাম, কিন্তু কি এমন বিষয় যে আমার কাছ থেকে অগ্রিম ওয়াদা করে নিচ্ছ? সেটা পরে বুঝতে পারবে, তবে এটা আমাদের জীবনের সাথে জড়িত। আবারও বলছি, তুমি কিন্তু চলে যাবে না। আচ্ছা, আমি যাব না, যাব না, যাব না, এই 3বার বললাম। এবার বিশ্বাস হলো? বিশ্বাস করলাম। এই, তুমি এবার আসো। মোহনা কাকে যেন আসতে বলল, কিন্তু আসলো। আমি তাকে এখানে কখনোই আশা করিনি। ভিতর থেকে কে বেরিয়ে আসলো জানেন? ভিতর থেকে নিশাত বেরিয়ে আসলো, কিন্তু নিশাত এখানে কেন? আর মোহনার সাথেই বা কীভাবে পরিচয় হলো? অনেকগুলো প্রশ্ন আমার মাথার ভিতরে জটলা পাকাচ্ছে। আমি এখান থেকে পারবো না, ওকে সহ্য করতেও পারবো না। আমি উঠে যাওয়ার জন্য দাঁড়ালাম। মোহনা আমাকে হাঁচকা টান দিয়ে বেঞ্চে বসালো এবং আমাকে বলল, তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছিলে এখান থেকে যাবে না। এসব কি মোহনা? আর তুমিই বা কি চাচ্ছ? সেটা একটু পরেই জানতে পারবে। অগত্যা বাধ্য হয়ে আমাকে ওখানে থাকতে হলো। আমি এখানে একটুও কমফোর্টেবল ফিল করছি না। তার ওপর মোহনা নিশাতকে আবার পাশে বসালো। জ্বালার উপর জ্বালা। তোমাকে অনেক কিছু বলার ছিল, শুনবে কি? না শুনলে কি তুমি ছাড়বে? সেটাও অবশ্য ঠিক। তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে যে নিশাত এখানে কেন। তুমি কি জানো নিশাত কেন তোমাকে ছেড়ে চলে এসেছিল? জানবো না কেন? আমার মতো খ্যাতের সাথে কি রিলেশনে রাখা যায়? আমার কথা শুনে নিশাত কান্না করতে লাগলো। কেন কাঁদবে ও? আমারই বা এমন লাগছে কেন ওর কান্না শুনে? আজকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মোহনার কথায় আমার ভাবনা ছেদ পড়ল। তুমি ভুল জানতে। দেখো মোহনা, আমার এই সব ভালো লাগছে না। যেটা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, সেটাই বলছি। সংক্ষিপ্তভাবে বলিও। শোনো তাহলে। নিশাত একদিন স্কুল থেকে বাড়ি ফিরে মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে ভর্তি করা হয় তাকে। ওকে টেস্ট করে জানতে পারা যায় ওর ক্লোন ক্যান্সার হয়েছে। নিশাতের বাবা মা সেটা নিশাতের কাছে চেপে গিয়েছিল, কিন্তু সেটা নিশাত জেনে যায়। ও বুঝতে পারে যে পৃথিবীতে সময় বেশি দিন নেই। নিশাত জানতো তুমি ওকে প্রচণ্ড ভালোবাসতে। নিশাত ভাবে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে। তাই নিশাত ঠিক করে তোমার মনে ঘৃণা জন্ম দিতে হবে। তাহলে যদি নিশাতের কিছু হয়ে যায় তবুও তুমি কোনো কষ্ট পাবে না। প্ল্যান মাফিক নিশাত তোমাকে অপমান করে, এমনকি চর পর্যন্ত মারে, কিন্তু তোমার থেকে বেশি কষ্ট হয়েছিল নিশাতের। তার কিছুদিন পর নিশাতের অপারেশন শুরু হয়। প্রায় সবাই, এমনকি নিশাতও ধরে নিয়েছিল যে সে আর বাঁচবে না। কিন্তু নিশাতের বাবা আর মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপর। মহান আল্লাহ তাআলা সেই বিশ্বাসের প্রতিদানও দিয়েছিলেন। অপারেশন সাকসেসফুল হয়, বেঁচে যায় নিশাত, কিন্তু হারিয়ে যায় তার জীবন থেকে তুমি। তারপর তোমাকে হন্য হয়ে খুঁজতে থাকে নিশাত, কিন্তু সে জানতে পারে তোমার বাবাকে ট্রান্সফার করা হয়েছে। সে ভাবতে থাকে চিরদিনের জন্য তোমাকে হারাতে হবে না তো, কিন্তু না, অনেক ধৈর্য ধারণের পর তোমার খোঁজ পায় সে। হ্যাঁ, বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে এখানে আসে।
তারপর তোমার বাড়িতে চাই, কিন্তু তুমি সেই সময় বাড়িতে ছিলে না। তোমার আম্মুর কাছ থেকে তোমার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। তখন তোমার ভাবিও ছিল। তোমার মা তোমার বর্তমান অবস্থা বলে এবং নিশাতের ওখানে থাকার সময় অতীত ঘটনা বলতে যেতে কেঁদে ফেলে। নিশাতও কেঁদে ফেলে। তোমার আম্মু কান্নার কারণ জানতে চাইলে নিশাত সব কিছু খুলে বলে। আবারও তোমার আম্মুকে ধরে কাঁদতে থাকে। আসার সময় নিশাত তোমার আম্মুকে বলে আসে যেন তার কথা না বলে। তারপর তোমার কলেজে যায়, কিন্তু তুমি নিশাতকে অপমান করো। তারপর দুপুরে নিশাত কিভাবে যেন আমার বাড়ির ঠিকানা নিয়ে আমার বাড়ি যেয়ে আমাকে সব কিছু বলে। সত্যি বলতে আমি ওর সব কিছু শুনে চোখে পানি রাখতে পারিনি। কত ভালোবাসলে কারোর জন্য এত কিছু করা যায়। আমি ওকে তোমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিব বলে কথা দিয়েছিলাম। আমি আমার কথা রেখেছি। শেষে মোহনা বলল, আসলে আমার ভালোবাসা ওর কাছে কিছুই না। বলা শেষ হলে আমি খেয়াল করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কেন কাঁদছি? পুরুষ মানুষের তো কাঁদতেই নেই, কিন্তু আমাকে এই নিয়মে তোয়াক্কা না করে কেন আমার চোখে পানি ঝরছে সেটা আমি বুঝতেই পারছি না। আমি দ্রুত চোখের পানি মুছে ফেললাম যাতে অন্য কেউ না দেখে ফেলে। নিশাতের দিকে একবার তাকালাম, নিচের দিকে রয়েছে। আমার জন্য কত কষ্ট সহ্য করেছে মেয়েটা, আর আমি ওকে কত খারাপ ভেবেছি। ছি, এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। আমি আর কষ্ট দিব না মেয়েটাকে। কিন্তু মোহনার কি হবে? মেয়েটাও যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার ভালোবাসার জন্যই নিজের ভালোবাসাকে বলি দিল। আমি এখন কি করব? আপাতত আগে নিশাতকে সামলে নিই, তারপর এসব নিয়ে ভাবা যাবে। মোহনা বলল, তোমরা এখন কথা বলো, আমি একটু পরে আসছি। কোনো উত্তরের আশা না করেই মোহনা উঠে গেল। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছল করছে। আসলে নিজের ভালোবাসাকে অন্যের হাতে দিলে কেমন লাগে সেটা সেই বোঝে যে তুলে দেয়। একবার আমার দিকে আর একবার নিশাতের দিকে তাকিয়ে চলে গেল। আমারও খারাপ লাগছে ওর জন্য। সাত পাঁচ না ভেবে নিশাতের কাঁধে হাত দিলাম। নিশাত আমার দিকে তাকালো। আশ্চর্যের বিষয় হলো নিশাতের চোখ দুটো ছলছল করছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে। আমি আমার হাত জোড়া দুটিকে ছাড়িয়ে নিয়ে নিলাম, যেমন জড়িয়ে ধরতে দেওয়ার সময় ছাড়িয়ে দেয়। নিশাতও আমাকে জড়িয়ে ধরে খুব জোরে কাঁদতে লাগলো। আমার শার্ট নোনা পানিতে ভিজে যাচ্ছে। কাঁদুক আজকে, অনেক দিনের জমানো দুঃখ কষ্ট আজ না হয় পানির মতো ঝরে পড়ুক। আমি আমার ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে নিশাতকে জড়িয়ে রেখেছি। দীর্ঘক্ষণ কান্না করার পর মনে হলো কান্না একটু কমলো। আমি বললাম, আর কেঁদো না তুমি, কাঁদলে কিন্তু আমার কিছু বলাই লাগলো না। আর এই কথার নিশাত কান্না থামালো। আমি ওর মুখের দিকে এক পলকে তাকিয়ে আছি। একই স্নিগ্ধতা এই মুখে, সারা জীবন এই প্রশান্তি ভরা মায়া মুখখানি দেখে যেতে পারবো। কি মিষ্টি হয়েছে নিশাতের কণ্ঠস্বর। অবশ্য আগেও শুনেছি, তবে এতটা খেয়াল করি নাই। নিশাতের সব কিছুই পাল্টে গেছে। এখন আরও ছোট্ট নিশাত নেই, সেই এখন একজন পরিণত নারী। কয়েকটা বছর এতটা পাল্টে যাবে ভাবিনি কখনো। অথচ আমি আগের মতোই আছি। এই কি ভাবছো? নিশাতের ডাকে আমি বাস্তবে ফিরে আসলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কেন ক্ষমা চাইছো? মনে হলে একটু অবাক হয়েছে। আমি তোমাকে অপমান করেছি, তোমার সম্পর্কে খারাপ ভেবেছি। তুমি তো সেটা আমার জন্যই করেছিলে। বাদ দাও তো, যেটা অতীত সেটা অতীতই থাকতে দাও। বর্তমানে এনে লাভ কি? অবশেষে আমরা আবার এক হলাম আল্লাহ তাআলার কারণে। এজন্য শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। কথা বলা শেষ দেখলাম কয়েকটা ছেলে আমার থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। পোশাক আশাক আর চেহারা দেখে তো মনে হচ্ছে এরা সকলেই গুন্ডা, কিন্তু এখানে কেন এসেছে? দেখলাম একটা ছেলে গান বের করলো, তাক করে ধরলো আমার দিকে। একটা শব্দ হলো আর একটা আত্মচিৎকার। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে কিছুই বুঝতে পারলাম না। আমি নিজেকে নিচে আবিষ্কার করলাম, তবে আমার কিচ্ছু হয়নি। তাকিয়ে দেখি আমার জায়গায় রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে পড়ে আছে মোহনা। তাহলে কি মোহনা আমাকে ধাক্কা দিয়ে নিজেই আমার জায়গায় গুলি নিজের শরীরে বরণ করে নিল? নিশাতের মতোই মোহনা যে আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে মোহনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ওটিতে নিয়ে যাওয়া হয়েছে মোহনাকে স্ট্রেচারে করে। মোহনা বলল, দেখো নিজের খেয়াল রেখো। আমি বাঁচবো কিনা জানি না। একটুও বাজে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। আমার জন্য তুমি নিজের জীবনকে বিপদে ফেলেছো, আমি তোমার কিচ্ছু হতে দিব না। একটা কথা, আমার ইচ্ছে ছিল তোমার বউ হব, কিন্তু আমার কপালে মনে হয় সেই ভাগ্য নেই। নিশা তোমাকে খুব ভালোবাসে, তুমি ওকে ভালোবেসো। কণ্ঠস্বর শুনে মনে হয় অনেক কষ্টে কথা বলছে। আর একটা কথাও বলো না,
তোমার কষ্ট হচ্ছে। আর কিছু বলতে পারলাম না। মোহনাকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। কতটা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসলে তার জন্য এই প্রাণ সংশয়ের সময়ও ভাবা যায় আমাকে কতটা ভালোবাসে মেয়েটা। আমি হয়তো ওর ভালোবাসার অনুপরিমাণ ওকে ভালোবাসতে পারিনি। ওকে হারালে আমার জীবনটা যে অপূর্ণ থেকে যাবে। ভাইয়াকে ফোন করলাম, তারপর মোহনার বাড়িতে ফোন করলাম। 10 মিনিটের ভিতরে সকলে চলে আসলো। আমি সকলকে যেটা ঘটেছে সেটা বলে দিলাম। মোহনার আম্মু কেঁদে দিল। একমাত্র মেয়ে এমন কঠিন বিপদে থাকলে কি কোনো মা ঠিক থাকতে পারে? ভাইয়া গুন্ডাদের খোঁজে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তার বলল, এখন এত কিছু ভাবার সময় নেই, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার রক্ত নিন, যত লাগে তত। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমার কাছ থেকে রক্ত নিন। তুমি রক্ত দিবে? কেন, আমি দিতে পারি না? মোহনা আমার জন্য এত কিছু করেছে আর আমি কিছু করতে পারবো না আমার সামর্থ্য থাকা সত্ত্বেও? এখন এত কিছু ভাবার সময় নেই, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আচ্ছা, আপনি চলুন। চলো। তারপর নিশাত চলে গেল। আজ এই সময় আমি কিছুই করতে পারছি না। সব হলো আমার জন্য, অথচ আমারই কিছু করার নেই। এখন চোখ ফুটে আমার শুধু পানি বের হতে চাচ্ছে। কিন্তু একটা কথা আছে না, পুরুষ মানুষের কাঁদতে নেই। অনেকক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তারকে দেখে সকলে এগিয়ে গেলাম। আমি বললাম, মোহনার এখন কি অবস্থা আঙ্কেল? আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে। তার মানে আমার মেয়ে এখন বিপদমুক্ত? হ্যাঁ। এখন কি মোহনার সাথে কথা? না, ওকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনো রেস্টের দরকার। বিকেলে ওকে কেবিনে দেওয়া হবে, আপনারা ওর সাথে বিকেলে গিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। না, আমাকে ধন্যবাদ দিবে না, এটা আমার কর্তব্য। বরং ওই মেয়েকে ধন্যবাদ দাও। ও যদি ঠিক সময় রক্ত না দিত তাহলে হয়তো পেশেন্টকে বাঁচানো যেত না। ডাক্তার চলে গেল। আমি নিশাদের কাছে গেলাম, ওর হাত ধরে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো মোহনাকে আমরা বাঁচাতে পারতাম না। কি বলছো? মোহনার কারণে আমি তোমাকে পেলাম, আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আর কিছু বললাম না। কী বা বলবো আমি? এক প্রেমিকাকে আরেক প্রেমিকাকে বাঁচাতে রক্ত দিল, ইতিহাস হয়ে রইল বটে। নিশাদকে অনেক জোর করে বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ ওকে অনেক দুর্বল লাগছিল। ওর প্রপার রেস্ট দরকার এখন। বিকেলে মোহনাকে কেবিনে দেওয়া হলো। ওর আম্মু আব্বু সহ আরও অনেক আত্মীয় এসেছে। সকলেই মোহনার সাথে কথা বলছে। মনে হচ্ছে মোহনা এখন বিপদমুক্ত। আমি এক কোনায় দাঁড়িয়ে রয়েছি। এইবার মোহনা চোখ দুটি আমার দিকে তাকালো। তারপর ওর আম্মুর কানে কি যেন বলল। এতে ওর আম্মু সকলকে চলে যেতে বলল। উনিও চলে গেল। এখন আমি আর মোহনা রয়েছি শুধু। মোহনা আমাকে ইশারায় ডাকলো। আমি ওর কাছে গেলাম। এখন কেমন লাগছে? ভালো। তুমি কেন এসব করতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? যাকে ভালোবাসি তার জন্য করব না তো কার জন্য করব? থাক, আর দার্শনিকদের মতো লেকচার দিতে হবে না। কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কেমনে বাঁচতাম সে কথা যদি তুমি বুঝতে। আর তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে বাঁচতাম? আমাকে এত ভালোবাসো কেন? ভালোবাসি, তাই ভালোবাসি। আচ্ছা, এখন রেস্ট নাও। এই কোথায় যাবে এখন? আচ্ছা, নিশাদকে তো দেখছি না। বলা হয়নি। তোমার তো প্রচুর ব্লিডিং হয়েছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষে নিশাদ রক্ত দেয় তোমাকে। নিশাদ রক্ত না দিলে তোমাকে বাঁচানো যেত না। ওকে দুর্বল লাগছিল তাই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও না। আচ্ছা, তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। মোহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল মোহনা। অনেক মায়াবী লাগছে ওকে, একেবারে বাচ্চার মতো লাগছে। কিছুদিনের মধ্যে মোহনা সুস্থ হয়ে উঠল। আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সকলেই এসেছিল মোহনাকে দেখতে। আমি রোজ মোহনার বাড়িতে যেতাম, ওর সাথে সময় কাটাতাম। মনে হতো এই সময়টুকু আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আজ অনেক দিন পর কলেজে যাচ্ছি। নিশা তো আমাদের কলেজে ভর্তি হয়েছে। তিনজনে একসাথে কলেজে যাচ্ছি। মোহনাও এখন পুরোপুরি সুস্থ। আমাদের ত্রিকোণ ভালোবাসার গল্প এখন সবাই জেনে গেছে। কলেজে তো আমরা এখন আলোচনার মুখ্য বিষয়। আমরা ওই সব বিষয়ে কান দিই না, নিজেদের মতোই চলতে থাকি আর প্রেম করতে থাকি। একদিকে কলেজে আমরা তিনজন বসে প্রেমালাপ করছিলাম, এমন সময় ভাইয়া আসলো। ভাইয়া এসে সেই গুন্ডাগুলোর যেগুলো মোহনাকে গুলি করেছিল, ভাইয়া বলল, এরাই তো সেই গুন্ডার দল। ভাইয়া। তবে এদেরকে
ভরা করা হয়েছিল তোকে মারার জন্য। কিন্তু আমাকে মারবে কে? আমিও তার নাম শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু পরে তার মুখ থেকে শুনে বিশ্বাস করতে বাধ্য হলাম। কিন্তু কে সে? আমার চেনা কেউ? তুই নিজেই দেখে নে। এই, ওকে নিয়ে আসুন। তারপর একজন কনস্টেবল একজনকে নিয়ে আসলো, একজন মেয়ে। ওর চেহারা দেখে আমি তো উপস্থিত সকলেই অবাক। মেয়েটার কেউ না, সে হলো তাসমিন। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। তাসমিন মাথা নিচু করে আছে। ভাইয়া বলল, তুই কি জিনিস? ও তোকে কেন মারতে চেয়েছিল? আমি কি এমন করেছি যার জন্য ও আমাকে মারতে চাইবে? তুই কি জানিস ও তোকে কেন মারতে চেয়েছিল? তুই ওকে ফিরিয়ে দিছিলি না, আর ওর আব্বুকে অপমান করা হয়েছিল এই জন্য। ছি, আমি ভাবতেও পারছি না তাসমিন এত নিচে নামের। আচ্ছা, আমরা এখন ওকে নিয়ে যাব। ওকে ছেড়ে দাও ভাইয়া। ও যদি শুধরে যায় তাহলে ওর জন্য ভালো, আর ওর মতো মেয়ের জন্য এসব খুব দরকার। তুই এবারে ঠিক বলেছিস ভাই। আমি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, ভাইয়া চলে গেল। আমি ওদেরকে নিয়ে চলে আসলাম। ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া এখন আমার দায়িত্ব। দায়িত্ব বলতে ওদের পরিবার আমাকে দিয়েছে। আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে চলেছি। প্রেমিকা বলে কথা। আজ বিকেলে একটু একা ঘুরতে গিয়েছিলাম। একা বলতে ওদেরকে নিয়েই ঘুরতে যেতে হয়। আজ কোনো রকমে ওদের ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি। মোবাইলে কথা বলেছিলাম এক বন্ধুর সাথে। অন্যমনস্ক হয়ে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি আমি নিজেও জানি না। হঠাৎ কিসের সাথে আমাকে ধাক্কা দেয়, আর কিছুই মনে নেই। ঘুম ভাঙলো। বুকটা কেমন ভারী ভারী লাগছে। তাকিয়ে দেখি আমার বুকের দুই পাশে দুইজন শুয়ে আছে। এখন মনে হয় রাত, এই জন্যই অন্ধকার রয়েছে। আমার পানি তেষ্টা পেয়েছে। আমি পানি খাওয়ার জন্য হাত বাড়ালাম। তখনই ওরা আমার নড়াচড়া পেয়ে জেগে উঠল। পানি খাবো, মোহন আমাকে পানি দিল। আহ, কত শান্তি লাগলো পানি খেয়ে। মনে হলো আমি কত যুগ ধরে তৃষ্ণার্ত আছি। আমার কি হয়েছিল? তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, সেন্সলেস হয়েছিলে তুমি। আজকে তোমার জ্ঞান ফিরলো। আচ্ছা, আমার আম্মু কোথায়? উনি অনেক সময় ছিল তোমার এখানে। আমরাই জোর করে ওনাকে সহ সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এখানে থাকবে আমার সাথে, কিন্তু কেন? তোমার সাথে প্রেম করব তাই। তাহলে আর দেরি করছো কেন? শুরু করে দাও। কিন্তু প্রথমে আমাকে পাপ্পি দাও। আবার কথায় আমার মুখে এই রইল, তার আগেই ওরা শুরু করে দিল। দুজনে দুই দিক থেকেই এখন একটা কথাই মানছে না। আমি পেলাম, অবশেষে জোড়া প্রেমিকাই পেলাম।